হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মহিমা। আমার আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। আমার ব্লগ যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। তো ব্যাস, সকালে ঘুম থেকে উঠে কিন্তু ব্রাশ করে জামাটা চেঞ্জ করে চলে এলাম তুলসী মন্দিরে। তুলসী মন্দিরটা আমাকে রোজ রোজ পরিষ্কার করতে হয় ভালো করে, তারপর জল ঢেলে দিই, কারণ স্নান করতে করতে অনেকটা টাইম হয়ে যায়। তারপর বেলাতে আর আমি জল ঢালি না তুলসী মন্দিরে, সেই কারণে সকাল সকালই তুলসী মন্দিরটাকে পরিষ্কার করে নিই। তারপর চলে এসেছি এই রুমে। আর এই বেড কাভারটা আমি কিনেছিলাম মিশো থেকে। তো ভাবছিলাম যে হয়তো বালিশের কভারটা ছোট হয়ে যাবে, কারণ বালিশগুলো বেশ বড় বড়। তো যাই হোক, কিন্তু ভালো করে হয়ে গেছিলো আর দেখতেও সুন্দর লাগছিলো, মানে ভালো ফিটিংস হয়েছিল বালিশগুলোর সাথে এই কভারটা। তো ব্যাস এক এক করে কভারগুলো সব পরিয়ে দিলাম, তারপর দেখিয়ে দিই এই যে বেড কভারটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। গার্ডার সিস্টেম, কিন্তু খুবই সুন্দর আর কমফোর্টেবল, আর খুবই একদম সফট আছে কিন্তু। তো যে কোনো একটা বেড কভার হোক, মানে লাগানোর পর কিন্তু 1-2 ঘন্টার পর এলোমেলো হয়ে যায়, কিন্তু এটা একটা বেড কভার এমন ছিল খুব সহজে কিন্তু মানে বিছানাটা পাড়াও হয়ে গেল। আর এখনও পর্যন্ত কিন্তু এতটুকুনি হেলে নেই, মানে এত সুন্দর কভারটা লাগানো আছে। শুধু ওপরে ওপরে একটু শোবার আগে একটু ঝাড়ু দিয়ে দিয়েছিলাম, ব্যাস। আর কিন্তু কিচ্ছু করতে হয়নি, মানে বাচ্চারা যতই খেলে বা ঝাঁপাই লাফাই যা কিছু করছে, কিন্তু এতটুকুনি চাদরটা কিন্তু সরছে না। এত ভালো চাদর, আর বেশি দামও না, 300 টাকা নিয়েছিল মিশো থেকে। তো যাই হোক, আমার বিছানাটা একদম পাড়া হয়ে গেছে। বালিশগুলো সব এদিকে ওদিকে রেখে দিলাম যেখানে থাকে, আর ডলগুলো সব সাজিয়ে দিলাম। তো ব্যাস, এবার একটু কাপড়গুলো গুছিয়ে নিই। কালকের কাপড়গুলো কাচা হয়েছিল, শুকিয়ে গেছিলো। তো এক এক করে পাট পাট করে গুছিয়ে গুছিয়ে রেখে দিই, তারপর বাকি সব কাজগুলো করা হবে। আর তারপর তো মেয়েরা এখন ঘুমাচ্ছে, তো ওরা ঘুমাতে ঘুমাতে আমি সমস্ত কাজ করে নেওয়ার চেষ্টা করি, কারণ উঠে গেলেই ব্যাস আবার শুরু হয়ে যাবে ওদের সাথে চেঁচামেচি করা। তো এইভাবে করে আমি কাপড়গুলোকে গুছিয়ে রেখে দিই, তারপর সব জায়গায় যেখানে থাকে সেখানে রেখে দেব। যেমন মেয়েদের জামা বাস্কেটে আমার এই যে কাপড়ের র্যাকটা আছে ওখানে আমি রেখে দিই। তো এইভাবে করে আমার রোজকার কাজ, যে সকালবেলায় ঘুমাবার ওরা ঘুমায় যে টাইমটা, সেই টাইমটা এই কাজগুলো আমি সব কমপ্লিট করে নিই। উঠে গেলে একদমই হয় না, কারণ বড় মেয়েকেও খাবার দিতে হয়, তারপর ছোটো মেয়েকে ব্রাশ করিয়ে ওকে খাবার খাওয়াতে হয়। ও তো খাবার খেতে খেতে অনেকটা টাইম লাগায়। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার কাপড়গুলো গুছানো হয়ে গেছে। এবার এক এক করে রেখে দিলাম, আর এবার একটুখানি আয়রন করে নেবো, কারণ অনেক দিন থেকে ইচ্ছা করছিল যে একটু জামা কাপড়গুলো কাঁচা ছিল, আয়রন করাই হচ্ছিল না। আর আমার বর বলেই যাচ্ছিলো তো তুমি কখন আয়রন করবে, টাইমই হয় না, এই দুটো বাচ্চা নিয়ে একদম টাইম হয় না। তো আজকে রবিবারটা ছুটির সময়, কারণ স্কুলটাও ছুটি, টিউশন ছুটি, সেই কারণে একটা টাইম বের করে আমি আয়রনটা শুরু করলাম। আর তার আগে ওরা ঘুম থেকে উঠে গেছিলো, ওদেরকে খাবার টাবার খাইয়ে তারপরে আয়রন করতে বসেছি, না হলে আরও অনেকটা বেশি আবার লেট হয়ে যেত। তো আবার ছোটো মেয়ে ঘুম থেকে উঠে গেলে আয়রন করতে আবার ভয়ও পাই, কারণ কোন টাইমে আমার কাছে চলে আসবে বা ছেঁকা টেকা লেগে যাবে ভয়। তোকে আমি মানা করে দিয়েছিলাম যে একদম এই রুমে ঢুকবে না। তো ও তো বাইরে, মানে বারান্দার মধ্যে খেলছিল, আর আমি তাড়াতাড়ি করে আয়রনটা করে নিচ্ছিলাম, কারণ ও আবার চলে এলে ওর ইচ্ছা করবে যে হাত দিতে। তো এবার এক এক করে জামাগুলো সব আয়রন করে নিই, তারপর বাকি যে কাজগুলো আছে সেগুলো করা যাবে। আয়রন করা সমস্ত জামা কাপড় হয়ে গেছে। এবার ভালো করে একটুখানি গুছিয়ে তারপর আলমারিতে রেখে দেবো। আর চলে এসেছি, আমার মেয়ে ঘুমাচ্ছিল, উঠে গেছে, তো সেখানে বিছানাটা গুছিয়ে রেখে দিই।
ভালো করে। আর বিছানাটা তো রোজই পরিষ্কার করতে হবে, না হলে যদি পড়ে থাকে তাহলে কিন্তু একদম ইচ্ছাও করে না, আর ঘরটাও দেখতে ভালো লাগে না। তো এই যে এটাও মিশো থেকে অর্ডার করেছিলাম, মানে দুটো বেডশিট, একটা তো ওইটা, একটা এটা। আর এই কভারটাও একদম ছোটোই ছিল, তো এই কভারটাও কিন্তু ভালো পালিশের মধ্যে হয়ে গেছিলো। আর চাদরটা এটা কিন্তু খুব সুন্দর দেখতে, একটা হোয়াইটের মধ্যে খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে। আর খুব তাড়াতাড়ি একদম বললাম যে বিছানার চাদর কিন্তু ভাড়া হয়ে যায়, খুব সুন্দর। আর সাইজটা তো কিং সাইজে নিয়েছি, আমার মনে হচ্ছিলো যে আর একটুখানি মানে চাদরটা বড় হলে ভালো হতো, মানে ছোট হচ্ছিল। ওই রুমের চাদরটা ঠিক তাড়াতাড়ি করে হয়ে গেল, এটা একটুখানি প্রবলেম হচ্ছিল, কারণ এই খাটটা মানে একটুখানি বড় আছে, মানে কিং সাইজ থেকে আর একটুখানি চাদরটা হলেই হয়ে যাবে। আর বালিশের কভারগুলো কিন্তু হয়ে গেছিলো, মানে খুব সুন্দর করেই হয়ে গেছিলো। আমি ভাবলাম যে এটাও হয়তো হবে না, কারণ বালিশের মানে বালিশগুলো খুব বড় বড়, তো আমি যখনই কভার কিনি না খুব বড় বড় কভার মানে লাগে। তো যাই হোক, এটা কিন্তু হয়েও গেল ভালো করে। আর বালিশটাও রেখে দিই, তারপর যে ব্ল্যাঙ্কেটগুলো রাখছি এগুলো রেখে দিই, কারণ রাত্রেবেলায় এসি অন করি, এগুলো তো দরকারই। তো সে কারণে রেখে দিলাম পায়ের নিচে। আর আমি স্নান করে চলে এসেছিলাম, আর তারপর শাড়িও পরে নিয়েছিলাম। তো তারপর ঠাকুর পুজো করে নেবো। তার আগে কিন্তু ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে বাসনপত্র সব ধুয়ে সব রেখে দিয়েছি। আর শুধু পুজো করাটাই দেখাচ্ছি, কারণ ওইগুলো দেখাতে গেলে আর ভিডিওটা আরও বেশি লম্বা হয়ে যাবে। তো সেই কারণে তো সমস্ত ফুল ঠাকুরকে দিয়ে দিলাম, তার দিয়ে দিয়েছিলাম প্রসাদ, জল, আর ভোলে বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে। একটুখানি ধূপ দেখিয়ে ব্যাস পুজো করা আমার কমপ্লিট হয়ে যাবে। এবার রান্না বান্না সব করব, কিন্তু তার আগে সবজিটাকে ভালো করে কেটে রেখে দেবো, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো এদিকটা আমার বর আদা রসুনগুলো বানাচ্ছে, আমি কলার মোচাটা ভালো করে ছাড়িয়ে নেব। আজকে বানাবো মোচার ঘন্ট, তো সেই কারণে আগে মোচাগুলো ভালো করে ছাড়িয়ে রেখে দিই, তারপর রান্নাঘরে যেয়ে ছোট্ট ছোট্ট করে কেটে রেখে দেবো। আর তার সাথে ছোটো ছোটো করে আলুও কাটবো। এই যে গলার মোচাটা আমার কিন্তু ছাড়ানো হয়ে গেছে, এবার একটা একটা করে সাজিয়ে ভালো করে কুচি কুচি করে কেটে দিই। তারপর দিয়ে দেবো সিদ্ধ করতে, আর কুকারের মধ্যে সিদ্ধ করব, একটা সিটি দেব। তো ব্যাস আমার সমস্ত কিন্তু মোচাটা কাটা হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে, আর একটুখানি হলুদ দিয়ে দেবো, আর একটা সিটি দিয়ে সিদ্ধ হয়ে যাবে। আর আমার বর ইলিশ মাছটা ধুয়ে ভেজে রেখে দিয়েছিল যখন আমি বাকি মানে কাজগুলো করছিলাম। তো এই যে ইলিশ মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি রান্না করব। তো সেই জন্য দিচ্ছি আগে পোস্ত, তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর সর্ষে, আর একটুখানি জল দিয়ে পুরোটা একদম ভালো করে মিক্সি করে নেবো, মানে একদম ফাইন পেস্ট, যাতে এতটুকু নিয়ে পোস্তর একদম দানা থাকে, একদম ফাইন একদম একটা পেস্ট বানিয়ে নেব। আর দেখতে পাচ্ছ একদম ফাইন পেস্ট কিন্তু হয়ে গেছে। আর এই জলের মধ্যে একটুখানি হলুদ, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা একসাথে মিক্স করে নেবো। আর সে তেলটা সেমই দিয়ে দিচ্ছি ওপর থেকে কালো জিরে, আর তেল চলে এলে এই বাটিতে যেটা বানালাম মশলাটা, সেই মশলাটা দিয়ে দেবো। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে যে পেস্টটা করে রেখেছি পেস্টটাও দিয়ে দেবো, বাটির মধ্যে জল ঢেলে আবার দিয়ে দেবো। তো ব্যাস একটুখানি নাড়িয়ে চাড়িয়ে যখন ফুটে আসবে তখন মাছগুলো সব দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ একদম ফুটে এসেছে, একটা একটা করে মাছগুলো সব দিয়ে দিই। তারপর একটু ঢাকনা চাপা দিয়ে স্টিম করতে দেবো, কারণ হালকা করেই মাছটা ভাজা হয়েছিল, তো বেশি করে একটু সেদ্ধ করতে দিই। আর এদিকে বানাবো মোচার ঘন্ট, তো সেই কারণে তেল দিলাম। তারপর আলুটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ একদম ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর এলাইচি আর দারচিনি।
তো বাস এটাকেও ভালো করে একটু মিক্স করে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও একটু নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দেবো একটু আদা বাটার পেস্ট। তারপর এটা নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দেবো টমেটো, আর টমেটোটাকেও একদম ভালো করে কষিয়ে নেবো যাতে একদম গলে যায়। আর হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর একটুখানি চিনি আর স্বাদ মতন নুন দিয়ে দেবো। ব্যাস, তাহলেই আর কিছু মশলা দরকার নেই। আর ভালো করে একদম টমেটোটাকে একদম কষিয়ে নেব যাতে টমেটোটা একদম গলে যায়, তাহলে ভালো। আর ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি, তার সাথে দিচ্ছি সেদ্ধ করার মোচাটা। তো ব্যাস একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এই মোচাটাও ওর সাথে কষিয়ে তারপর জল ঢেলে দেবো। আর জল ঢেলে কিন্তু সেদ্ধ হতে দেবো যাতে আলুটা কিন্তু সেদ্ধ প্রায় হয়ে গেছিলো, কিন্তু আরও একটুখানি সেদ্ধ করলাম, 100%ই সেদ্ধ করে নেব। আর এই দিকটা কিন্তু আমার মাছটাও হয়ে গেছিলো, বন্ধ করে রাখলাম। এই যে কী সুন্দর লাগছে। আর এই জলটাও মরে গেছে। আর উপর থেকে দিচ্ছি একটুখানি ঘি আর গরম মশলা। আর ঘি আর গরম মশলা দিলে কিন্তু হেভি টেস্টি হয়, শুধু এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু দরকার নেই। আমি সমস্ত রান্না কমপ্লিট, এবার খেতে বসে যাব। চলো, ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।